এতে স্বাগত। ক্লাস 9:30 থেকে হওয়ার কথা ছিল, জাস্ট 10 মিনিট একটু লেট হয়ে গেছে, তার জন্য সরি, কিছু মনে করো না। 2 মিনিট একটু ওয়েট করব, তোমরা একটু জয়েন করে যাও, তারপরে আমরা আজকে ক্লাস শুরু করব। তো আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে বিভিন্ন রকমের তন্ত্রসমূহ। তন্ত্রসমূহ মানে তন্ত্রবিদ্যা সম্পর্কে জানবো, বিভিন্ন স্পেল সম্পর্কে জানবো, যে তন্ত্রবিদ্যা জানলে পরীক্ষার সব কোশ্চেনের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে। তাই ক্লাসটা কেউ মিস করো না, অবশ্যই দেখো। ক্লাসে আজকে আমরা তন্ত্রবিদ্যা, অ্যাকচুয়ালি সেই তন্ত্রবিদ্যা না, এই তন্ত্রতে আমরা শিখবো যে বিভিন্ন জীবের মধ্যে যে সিস্টেমস গুলো থাকে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নেব। যেহেতু তোমাদের এটা পুলিশের জন্য ক্লাস হচ্ছে, ফ্যাক্ট আমাদের কিন্তু এই পরীক্ষার জন্য বেশি মনে করে রাখতেই হবে, সেটা আগের ক্লাসগুলোতেও বলেছি, আজকেও বলেছি। আর তোমাদের মধ্যে একজন জিজ্ঞেস করছিলে যে বায়োলজি মানে সায়েন্সের সিলেবাসের কথা, তো আমি সায়েন্সের বলেছিলাম যে আগে জীববিদ্যা মানে বায়োলজি ধরবো, তারপর কেমিস্ট্রি করব, কারণ এই দুটো থেকে প্রচুর ফ্যাকচুয়াল কোশ্চেন আসে, মনে রাখার বিষয়বস্তু বেশি। আর ফিজিক্স থেকে একটু ধারণামূলক আমাদের মানে ধারণা রাখতে হবে, একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, সেটা শেষে ধরবো। ফিজিক্সে খুব একটা বেশি চ্যাপ্টার নেই, কেমিস্ট্রিতেও আছে একটু বেশি, আর বেশি ফ্যাক্ট বেশি, তো এই দুটো আগে করব। তো যখন যেটা পড়াবো তখন সেই সিলেবাসটা আলোচনা করে দেব। যেহেতু জীববিদ্যা শুরু করেছি, তো আরো একবার বলে দিই, আমরা জীববিদ্যায় মানে বায়োলজি এখানে অলরেডি দুটো মতো ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা কোষ, কলা, ডিএনএ, ক্রোমোজোম এইগুলো সম্পর্কে দেখেছিলাম। আর তার পরের ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে সালোক সংশ্লেষ, শ্বসন সম্পর্কে। আর আর আমাদের প্রত্যেকটা ধরো মোটামুটি সায়েন্সের ক্লাসগুলোর জন্য 4টে থেকে 5টা ক্লাস লাগবে, কারণ একটা ক্লাসে আমরা অনেকগুলো চ্যাপ্টার শেষ করছি। আমরা বেশি ফোকাস করব প্র্যাকটিসের দিকে। ক্লাসগুলো হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করব, যত রকমের কোয়েশ্চেন হয় প্র্যাকটিস করব। আমিও সেই সকাল থেকে ওয়েট করছি, অনেকক্ষণ থেকে ওয়েট করছি। তো একটুখানি অসুবিধা হয়েছিল আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য, ক্লাসটা একটু রিলেট হলো। তো আজকে একটু প্লিজ ম্যানেজ করে নাও, কিছু মনে করো না। কোষ কলার একটুখানি আলাদা আছে, দেখবে একটুখানি আলাদা আছে ফাউন্ডেশন ব্যাচে, আর যেটা এই ব্যাচে দেওয়া আছে একটুখানি আলাদা আছে। বেশিরভাগটাই একই হবে, কারণ কোষ কলা আমি তাদেরকে কিছু আলাদা করে পড়াইনি। আর তোমাদের জন্য যখন কোষ কলা পড়াবো সেখানে নিশ্চয়ই নতুন কোনো ইনফরমেশন বা কিছু বোঝার থাকবে না, একই রকম থাকবে। আর বাকি আগের দিনের ক্লাসের যে পিডিএফ গুলো বাকি ছিল সেগুলো আজকে সকালে আমি পাঠিয়ে দিয়েছি, সেগুলো দেখবে, আপলোড খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা দেখবো যে জীবদেহের বিভিন্ন রকমের তন্ত্র সম্পর্কে, মানে সিস্টেম সম্পর্কে। কি কি সিস্টেম হয়? রেচনতন্ত্র হয়, স্নায়ুতন্ত্র হয়, আমাদের পৌষ্টিক তন্ত্র হয়, রিপ্রোডাক্টিভ সিস্টেম হয়, অনেক আছে। সেগুলোর মধ্যে মেন গুলো আজকে করব। আর একটা ক্লাস নিব যেখানে আর কিছুটা আমরা পড়ে নেব, সেই ক্লাসে আমরা আবার হরমোন সম্পর্কেও পড়বো। তাহলে চলো আজকের ক্লাসে প্রথমে শুরু করব হচ্ছে খাবার দিয়ে, কারণ খাবারটাই হচ্ছে মেন। এই যে এত কিছু তোমরা কষ্ট করে পড়াশোনা করছো বা একটা চাকরির জন্য চেষ্টা করছো, তার মেন যে 3টে কারণ রয়েছে, সেটা হচ্ছে যে খাবার খাওয়ার জন্য, আর পরনে পোশাক, আর মাথার উপর ছাদ। এই 3টে বেসিক নিডের জন্যই কিন্তু আমাদের এত স্ট্রাগল। আচ্ছা, আমরা দেখব পুষ্টি, বিপাক আর পরিপাক সম্পর্কে। এক কথায় এটা হচ্ছে আমার পৌষ্টিক তন্ত্র। এবার পৌষ্টিক তন্ত্র যখন পড়াচ্ছি, মেনলি এটা মানুষকে সামনে রেখেই পড়াচ্ছি, ঠিক আছে? নিজেকে একটু কল্পনা করবে, যেহেতু এখানে আমার বোঝানোর খুব একটা জায়গা নেই, বেশি মনে রাখতে হবে। তো নিজেকে একটু কল্পনা করবে, তাহলে কোথায় কি তোমার শরীরের কোন জায়গায় কি আছে একটু বুঝতে পারবে। তো প্রথমেই দেখে নেব যে পুষ্টি, বিপাক, পরিপাকে আমরা কি করি। খাবার খাই। খাবার খাওয়ার মেন কারণ কি? কারণ আমাদের যাবতীয় যা কিছু কাজ হয়, সেটা
সাঁতার কাটা হতে পারে, সাইকেল চালানো হতে পারে। এই যে আমি লিখছি, তোমরা কনসেন্ট্রেট করে পড়াটা দেখছো বা ঘুমাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, সবকিছুর জন্য আলটিমেট দরকার হচ্ছে আমাদের এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট আমাদেরকে লাগবে আমাদের কাজের শক্তি সরবরাহ করার জন্য। কিন্তু শক্তিটা আমরা কি থেকে পাবো? আমরা যখন খাবার খাবো, সেই খাবারটাকে ভেঙে আলটিমেট আমরা এটিপি পাবো, এটাই হচ্ছে মেন কাজ। তো এখান থেকে তোমরা কি মনে রাখবে যে কেন আমরা খাবার খাচ্ছি? জাস্ট যদি খুব সহজ প্রশ্ন হয় তাহলে দিবে যে এটিপি তৈরির জন্য বা শক্তির জন্য। মনে রাখবে এটিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপির পুরো নাম, যেটাকে আবার বলা হয় এনার্জি কারেন্সি। এটিপি কোথায় তৈরি হয়? এটিপি তৈরি হয় হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় আমাদের কোষের শক্তিঘর। মনে আছে তো যে কোষের শক্তিঘর কাকে বলে, সুইসাইডাল ব্যাগ কাকে বলে, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? এগুলো সারা জীবন মনে রাখতে হবে। শুধু পুলিশের এক্সাম না, ভবিষ্যতে আরো যদি কোনো এক্সাম দেওয়ার ইচ্ছে থাকে বা দিতে চাও, সেখানেও কিন্তু এইগুলো তোমার পিছন কোনোদিনও ছাড়বে না। তাহলে এখান থেকে আমরা আবার অন্য ধরনের কোয়েশ্চেনও পেয়ে গেলাম। তাহলে একটা পড়তে গিয়েও কিন্তু আমাদের প্রিভিয়াস যে চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলো আমাদের কিন্তু একটুখানি রিভিশনের মতো হয়ে যাচ্ছে। এবার প্রাণীদের যে পুষ্টি থাকে, সে পুষ্টি তো আমরা কিসের মাধ্যমে পেয়ে থাকি? খাদ্যের মাধ্যমে পেয়ে থাকি, তাই তো? এই খাদ্যের মেন যে 6টা উপাদান আছে সেটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়েছি, যেটা এখনো মনে রাখতে হবে। কি কি থাকে? কার্বোহাইড্রেট মানে শর্করা। এখন একটু বড় হয়ে গেছে তোমরা, তাই ইংরেজি নামগুলো কিন্তু মনে রাখতে হবে। সবসময় পরীক্ষাতে আসবে না যে শর্করা কি বা চর্বি জাতীয় জিনিস কি, প্রোটিনকে তো প্রোটিনই বলে। তো ইংরেজি নামগুলো কিন্তু সাথে সাথে মনে রাখতে হবে। প্রোটিন, ফ্যাট, যাকে আবার লিপিডও বলে, লিপিড, খনিজ লবণ মানে মিনারেলস, ভিটামিন বা ভাইটামিন, ভাইটামিনের কোনো বাংলা নেই, আর হচ্ছে জল। এই যে মেন 6টা উপাদান থাকে, সেটা আমাদের একটা খাদ্যে কিন্তু ঠিকঠাক থাকা উচিত। দেখবে কোনো যখন ডাক্তারের কাছে যাও বা এমনিও বাড়িতে যখন খাবার খাও, তখন বলবে আজকে এটা মানে ঠিকঠাক ভিটামিন খেতে হবে, ঠিক মতো জল খাস না কেন তুই, ঠিক মতো ভাত রুটি কেন খাস না তুই। মা বাবারা বা ডাক্তাররা কখনোই বলবে না যে তুমি কার্বোহাইড্রেট কেন খাও না, প্রোটিন খাও না। ডাইরেক্ট বলবে তুমি এতটা ভাত খাবে, এতটা মাছ মাংস খাবে, বা যারা মাছ মাংস খায় না তাদের জন্য সয়াবিন আছে বা আরো অন্যান্য প্রোটিন সোর্স আছে, সেগুলো খাবে। তো একটা আমরা যখন খাবার খাই, কোন একটা মিল খাই, তাতে যেন এই খাদ্যের 6টা উপাদান ঠিকঠাক মাত্রায় বজায় থাকে। এমন না যে প্রচুর খেয়ে নিচ্ছি, প্রচুর খেয়ে নিলেও বিপদ, কম খেলেও কিন্তু বিপদ। ঠিক আছে? এবার এই যে প্রথম 3টে আমরা পেয়েছি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এদেরকে বলা হয় দেহ পরিপোষক খাদ্য, দেহে মেনলি পুষ্টি যোগায়। আর খনিজ লবণ, ভিটামিন, জল, এগুলো হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। তাহলে এরকমও কোশ্চেন দিতে পারে, নিচের কোনটি আমাদের দেহ পরিপোষক খাদ্য বা নিচের কোনটি আমাদের দেহ সংরক্ষক খাদ্য, সেটা একটু মনে রাখতে হবে। এখান থেকে আরো একটু মনে রাখবে যে বিভিন্ন প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাটের উদাহরণটা একটু আমরা পড়বো, একটু পরে আমি লিখে দিচ্ছি। তাহলে কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার এবার দেখে নিন। যে যেমন কার্বোহাইড্রেটের উদাহরণ, কার্বোহাইড্রেটের উদাহরণগুলো কি কি হবে সেটা কি কি হতে পারে? দেখো, ল্যাকটোজ কোথায় থাকে? দুধের মধ্যে ল্যাকটোজ থাকে। গ্লুকোজ আর গ্যালাক্টোজ নিয়ে আমাদের ল্যাকটোজ তৈরি। যে কথাগুলো আমি একটু মুখে বলছি, লিখছি না, বা যেগুলো লিখছি যেগুলো, সেগুলো পেয়ে যাবে, কিন্তু যেগুলো মুখে বলছি সেগুলো একটু কিন্তু নোট করে নিও। ল্যাকটোজের মধ্যে থাকে গ্লুকোজ আর গ্যালাক্টোজ। ঠিক আছে? আর কি থাকে? স্টার্চ। স্টার্চ কাদের পাওয়া যায়? স্টার্চ মেইনলি পাওয়া যায় এটা প্ল্যান্টে থাকে। স্টার্চ অ্যাকচুয়ালি কি অনেকগুলো গ্লুকোজ মলিকিউল পরপর যুক্ত হয়ে গিয়ে তৈরি করে স্টার্চ। তাহলে উদ্ভিদ দেহে কিন্তু স্টার্চ পায়। প্রাণী দেহে কি পায়? প্রাণী দেহে যে মেইনলি আমরা কার্বোহাইড্রেটটা পাই, সেটাকে বলা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন কোথায় থাকে?
গ্লাইকোজেন আমার সঞ্চিত থাকে হচ্ছে যকৃৎ মানে লিভার অথবা পেশির মধ্যেও কিন্তু আমার গ্লাইকোজেন সঞ্চিত থাকে। যেমন অনেকক্ষণ ধরে যদি কেউ উপবাস করে থাকে বা রোজা করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয়, তখন তো আমরা কোনো খাবার খাই না, কিন্তু সেই সময় তো আমরা কোনো না কোনো কাজ করছি, অন্তত যে দাঁড়িয়ে থাকছি তার জন্য আমার এনার্জি প্রয়োজন। সেই এনার্জিটা তখন কোথায় পাবো, যে যকৃৎ বা পেশির মধ্যে যে এক্সট্রা আমার গ্লুকোজটা বা গ্লাইকোজেন বা যে কোনো রকমের কার্বোহাইড্রেট সঞ্চিত আছে সেটাকে এবার ভাঙতে শুরু করব। সেটাকে ভাঙতে শুরু করলে সেখান থেকে আলটিমেটলি আমরা এনার্জি পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আরো দুটো কোয়েশ্চেন হচ্ছে যে প্রাণী দেহের সঞ্চিত শর্করা কোনটি, সেটা হচ্ছে গ্লাইকোজেন। উদ্ভিদ দেহের সঞ্চিত কার্বোহাইড্রেট কোনটি, সেটা হচ্ছে স্টার্চ। আর দুধের মধ্যে কোন শর্করা থাকে, সেটা হচ্ছে ল্যাকটোজ। আর কি থাকে, গ্যালাক্টোজ। মানে এগুলো সব হচ্ছে আমার কার্বোহাইড্রেটের উদাহরণ। আর থাকে হচ্ছে মল্টোজ। মল্টোজ মনে রাখবে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, মানে দুটো গ্লুকোজ অণু যুক্ত হয়ে আমাদের মল্টোজ তৈরি হয়। মানে এখানে একটু যদি লক্ষ্য করো তাহলে শেষে ওজ ওজ বা এস ই এই যে শব্দগুলো যেখানে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমার কার্বোহাইড্রেটের সোর্স হচ্ছে। তাহলে পরীক্ষার ক্ষেত্রে যখন দেখবে যে তোমার কোনো জানা পরিধির মধ্যে কার্বোহাইড্রেট গুলো দিল না, কিন্তু নামটা একটুখানি একটু কাছে কাছে মনে হচ্ছে, তখন কিন্তু এরকম ভাবে উত্তরটা করে আসতে পারবে যে অন্য এমন কোন একটা কার্বোহাইড্রেটের নাম দিয়ে দিল যার শেষে এরকম ওজ লেখা আছে, তাহলে সেটা কিন্তু কার্বোহাইড্রেট হয়ে যাবে। আর কি আমরা দেখেছিলাম ডিএনএ তে থাকে অক্সিরাইবোজ, এটাও একটা শর্করা। আর আরএনএ তে থাকে রাইবোজ, তাহলে এটাও হচ্ছে শর্করা। তাহলে কোন নিচের কোনটি ডিএনএ গঠনে সাহায্য করে বা কোন শর্করাটি ডিএনএ গঠনে সাহায্য করে, সেটা হবে ডিঅক্সিরাইবোজ। আরএনএ বললে হবে সেটা হচ্ছে রাইবোজ। এবার কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত? তাপন মূল্য বলতে বোঝায় 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা কতটা শক্তি পাচ্ছি, সেটা হবে এটা 4 কিলো ক্যালোরি। একই রকম ভাবে 1 গ্রাম প্রোটিনের তাপন মূল্য কত? 1 গ্রাম প্রোটিনের তাপন মূল্য হচ্ছে 4.1 কিলো ক্যালোরি। ফ্যাটের কত? ফ্যাটের হচ্ছে 9 বা 9.3ও থাকে কিলো ক্যালোরি। তাহলে এই সংখ্যাগুলো যেমন মনে রাখতে হবে তেমন মনে রাখতে হবে এটাও যে কোন খাদ্যের সব থেকে বেশি তাপন মূল্য, কোন খাদ্যের সব থেকে কম তাপন মূল্য। ঠিক আছে, এবার কার্বোহাইড্রেট বেশি হয়ে গেলেও অসুবিধা, কম হয়ে গেলেও অসুবিধা হয়। যেমন গ্লুকোজ যদি বেশি হয়ে যায় কারো শরীরের মধ্যে, পরিমাণের তুলনায় গ্লুকোজ বেশি, এই কন্ডিশনটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। বায়োলজি পড়তে পড়তে কিছু কিছু ওয়ার্ড কিন্তু তোমরা এমনিতেই শিখে যাবে, যেখানেই দেখবে হাইপার শব্দটা থাকবে। আমরা বলি না অনেক সময়, আরে ও তো হাইপার হয়ে গেছে, মানে ও প্রচন্ড রেগে গেছে। হাইপার শব্দের অর্থই হচ্ছে বেশি। তো যখন গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায় সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। তাহলে গ্লুকোজ যাতে আমাদের রক্তের মধ্যে ঠিকঠাক মতো বজায় থাকে সেই জন্য দুটো হরমোন রয়েছে। সেটা কি কি? সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের গ্লুকাগন, আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের ইনসুলিন। ইনসুলিনের নাম কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি, মানে এইটা যদি কেউ বলে যে আমি ইনসুলিনের নাম শুনিনি, আমি আকাশ থেকে পড়বো। ইনসুলিনের নাম আমরা প্রত্যেকেই শুনেছি। তো গ্লুকাগন কি করে? গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়, আর ইনসুলিন কি করে? রক্তের মধ্যে শর্করার পরিমাণ কমিয়ে দেয়। আমরা একটা রোগের নাম শুনেছি যেটা সাধারণ চলতি ভাষায় বলা হয় সুগার, কিন্তু সেটা ঠিক শব্দ না। ঠিক শব্দটা হচ্ছে যখন রক্তের মধ্যে সুগারটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কেন বেশি হচ্ছে? কারণ রক্তে ইনসুলিনের পরিমাণ কম। ইনসুলিন কম থাকার জন্য
ইনসুলিন বেশি যে সুগারটা আমার শরীরের মধ্যে রয়েছে সেটাকে কমাতে পারছে না। তাই ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? ইনসুলিনের অভাবে হয় ডায়াবেটিস মিলিটাস। পরীক্ষায় কখনো দেবে না যে সুগার কেন হয়, ঠিক আছে, বলে দেবে ডায়াবেটিস মিলিটাস নিচের কোন হরমোনের অভাবে, কোন হরমোন বেশি থাকার জন্য, এরকম ভাবে অপশন দেবে। তো ইনসুলিন, গ্লুকাগন এগুলো হচ্ছে হরমোন। ডায়াবেটিস মিলিটাস হয় ইনসুলিনের অভাবে। এটার বাংলা নামও আছে, যাকে বলা হয় মধুমেহ, মানে রক্তে মধুর পরিমাণ বেশি, তাই তো। আর হচ্ছে আরো একটা রোগ হয় যেটা হচ্ছে আমাদের এডিএইচ এর অভাবে, সেটাও এক ধরনের ডায়াবেটিস, সেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। এটার বাংলা নাম হচ্ছে বহুমূত্র রোগ। ঠিক আছে, তাহলে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে কিছু রোগের কথাও দেখে নিলাম। এবার অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? আমাদের শরীরে গঠন, স্ট্রাকচারের জন্য মেইনলি দরকার হচ্ছে প্রোটিন। প্রোটিন কি নিয়ে গঠিত? প্রোটিন গঠিত হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর পরপর যুক্ত করে আমি একটা পুরো প্রোটিন পেয়ে যেতে পারি। এবার প্রোটিন অনেক রকমের হয়, যেমন কেরাটিন প্রোটিন চুলে নখে থাকে, পেশির মধ্যে কি থাকে, অ্যাক্টিন থাকে, মায়োসিন থাকে, এরকম অনেক রকমের প্রোটিন আছে। এই যে নামগুলো বলছি একটু লিখে নিও। যেমন চুলে আর নখে থাকে হচ্ছে কেরাটিন প্রোটিন, পেশিতে থাকে অ্যাক্টিন, মায়োসিন, ঠিক আছে। আর এছাড়াও ডিমের মধ্যে থাকে অ্যালবিউমিন, মানে ডিমের যে সাদা অংশটা সেটাতে থাকে হচ্ছে অ্যালবিউমিন, আর ডিমের যেটা কুসুম সেটা হচ্ছে ফ্যাট। তো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড তাদেরকেই বলবো যেই অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের দেহের মধ্যে, মানে মানুষের দেহের মধ্যে তৈরি হয় না, কিন্তু আমার গঠনের জন্য খুবই দরকার। গঠনের জন্য দরকার, সেই জন্য কি করতে হবে? বাইরের কোনো খাবার থেকে আমাকে এই অ্যামাইনো অ্যাসিডের চাহিদাটাকে মেটাতে হবে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কোথাও কোথাও 9টা পাবে, আবার কোথাও কোথাও আবার 10টি পাবে। এটা লিস্ট দিয়ে দেবো, এখানে সবগুলো ধরবে না, তাও বলে দিই কয়েকটা। যেমন লিউসিন, আইসো লিউসিন, মিথিওনিন, আর হচ্ছে ট্রিপ্টোফ্যান। টোটাল 10টা আছে। ফিনাইল অ্যালানিনও আছে, সেটাও লিখে নিতে পারো। তো এখানে আরো কয়েকটা জিনিস লিখে দিই। আচ্ছা, ইনার বোর্ডে যেগুলো লিখছি সেগুলো সম্ভবত পাবে না, বাট পিপিটিতে যা কিছু লেখা হচ্ছে সেগুলো কিন্তু পেয়ে যাবে। অ্যামাইনো অ্যাসিড কতগুলো রয়েছে? টোটাল 20টি অ্যামাইনো অ্যাসিড আছে। তার মধ্যে অপরিহার্য কতগুলো? অপরিহার্য হচ্ছে আমার 10টি। প্রোটিনের গঠনগত কার্যকৃত একক কি? প্রোটিনের গঠনগত কার্যগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। চুল আর নখ কোন প্রোটিন থাকে? সেটা হচ্ছে কেরাটিন। টিভিতে একটা খুব ফেমাস শ্যাম্পুর অ্যাড দেখায়, সেখানে বলা হয় কেরাটিন স্মুথ, বা আজকাল তো খুব ওই সেই বলে না চুলে করে কেরাটিন ট্রিটমেন্ট করে, তো সেটা হচ্ছে এই কেরাটিন প্রোটিন ট্রিটমেন্টই অ্যাকচুয়ালি করে।
আর কি পেশি, পেশিতে কি থাকে, পেশিতে প্রোটিন থাকে হচ্ছে অ্যাক্টিন, আর মায়োসিন। ঠিক আছে, ডিমের মধ্যে কোন প্রোটিন থাকে, ডিমের সাদা অংশে অ্যালবিউমিন। এই কটা একটু তোমরা লিখে নাও, আমি একটু সাইডে সরছি। দেখো বেশিক্ষণ লেখার জন্য সময় দেব না, 20 সেকেন্ড। হয়েছে এটা? আরো একটা জিনিস লেখো, দৈনিক কতটা পরিমাণে কোন খাবারটা আমার প্রয়োজন, মানে কোন খাদ্যের উপাদানটা প্রয়োজন। যেমন হচ্ছে কার্বোহাইড্রেট, দিনে প্রায় 400 থেকে 600 গ্রাম, মানে এটা একটা নর্মাল লোকের জন্য বলছি। প্রোটিন দেড়শো গ্রাম, আর ফ্যাট বা লিপিড যেটা হচ্ছে 50 গ্রাম। প্রোটিন জাতীয় খাবার যেমন যে কোনো ডাল জাতীয় খাবারে, ডাল জাতীয় শস্য থেকে পেতে পারি। আর কোন জায়গা থেকে আমরা প্রোটিন পেতে পারি সেটা একটু বলো, তাহলে আমি আরো কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। ফ্যাট হচ্ছে যে কোনো রকমের তেল, ঘি, মাখন বা বড় সাইজের যে মাছ হয় সেগুলো। ঠিক আছে, তো প্রোটিন আর কোথা থেকে পাই আমরা সেটা একটু আমাকে জানো, নাহলে আমি বাকিটা বলে দিচ্ছি। আচ্ছা, ডাল জাতীয় শস্য ছাড়াও বলে দিই, এটা আমরা মাছ, মাংস, পনির এইসব থেকেও কিন্তু আমরা প্রোটিন জাতীয় খাবার পেয়ে থাকি। এবার ম্যারাসমাস রোগ সম্পর্কে, কোয়াশিয়কার রোগ সম্পর্কে আমরা জানবো। ম্যারাসমাস রোগ কেন হয়? যখন কোনো বাচ্চার মধ্যে প্রোটিন ও ক্যালোরির অভাব হয়। কাদের হচ্ছে এটা? এটা হচ্ছে শিশুদের মধ্যে। আর কোয়াশিয়কারটা কেন হচ্ছে? কোয়াশিয়কার হচ্ছে কেবলমাত্র প্রোটিনের অভাবে। এটাও হয় শিশুদের। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, ঠিক যেরকম ভাবে আমরা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড পড়েছি, সেরকম অপরিহার্য ফ্যাটি অ্যাসিডও রয়েছে। একই কনসেপ্ট। অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ হবে লিনোলেনিক অ্যাসিড, আর লিনোলেইক। এই দুটো মনে রাখবে, লিনোলেনিক আর লিনোলেইক অ্যাসিড। এবার ওহো, কিছু ভিটামিনের নাম, এটা একদম যতগুলো পারবে ভিভিআই দিয়ে রাখো। ব্লার আসছে তাই না, আমি বলে দিচ্ছি কোনটা কি আছে। এখান থেকে সব থেকে যত কিছু এখনো অবধি পড়িয়েছি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ভিটামিনের এই স্লাইডটা। কোনো রকম ভাবে কোনো কিছুই মিস করা যাবে না। ঠিক আছে, চলো আমরা ভিটামিনের নাম দেখব।
কোন ভিটামিনের কোন সায়েন্টিফিক নেম আছে দেখবো, তার অভাবে কি কি রোগ হয়, মানে ফেমাস রোগগুলো আমরা পড়বো, সবগুলো ভিটামিনের রোগ কিন্তু পড়তে হবে না। তাহলে ভিটামিন এ প্রথমেই হচ্ছে আমাদের আছে, আচ্ছা আমি বলছি একটু লিখে নাও, হ্যাঁ। ভিটামিন এ, ভিটামিন এর কেমিক্যাল নাম হচ্ছে আমার রেটিনল। রেটিনলের অভাবে মানে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় আমরা সবাই জানি, রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস হয়। ভিটামিন ডি, ভিটামিন ডি এর সায়েন্টিফিক নেম বা কেমিক্যাল নেম হচ্ছে ক্যালসিফেরল বা কোলে ক্যালসিফেরল, ঠিক আছে। এটা হচ্ছে ক্যালসিফেরল। কি রোগ হয় এর অভাবে? এর অভাবে বাচ্চাদের রিকেট রোগ হয় আর বড়দের অস্টিওম্যালেসিয়া, অস্টিও ম্যালেসিয়া। ভিটামিন ই, ভিটামিন এর নাম হচ্ছে টোকোফেরল। আচ্ছা লেখার জায়গা নেই, একটু বলছি, এদিকে লিখে দিচ্ছি। ভিটামিন ই এর কেন লাগে? বন্ধ্যাত্ব দূর করতে এটা ভিটামিন এটা লাগে। ভিটামিন এ কে, ভিটামিন কে এর নাম হচ্ছে পাইলোকুইনন। ভিটামিন কে কেন লাগে? ভিটামিন কে লাগে রক্ত তঞ্চনে সাহায্য করে। ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি ওয়ান এর নাম হচ্ছে থায়ামিন। মনে রাখবে ভিটামিন বি ওয়ান এর নাম হচ্ছে থায়ামিন। এটা বেরি বেরি রোগ হয় এর অভাবে, ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি টু এর নাম মনে রাখবে অবশ্যই রাইবোফ্লাভিন। ভিটামিন বি থ্রি হচ্ছে নিয়াসিন। ভিটামিন বি ফাইভ প্যান্টাথেনিক অ্যাসিড, এটা এই চারটা না আমি এসেও দিয়ে দেবো, তোমাদের নোটসেও থাকবে। ভিটামিন বি ফাইভ হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড, যার অভাবে হয় পেলেগ্রা। ভিটামিন বি ফাইভ, এখানে রোগের নামগুলো দেওয়া নেই। ভিটামিন বি সিক্স আর বি সেভেন এর নাম মনে রাখতে হবে না, ইচ্ছে করলে মনে রাখতে পারো। ভিটামিন বি টুয়েলভটা মনে রাখবে অবশ্যই, এই নামটা অনেকবার দেয় যে ভিটামিন বি টুয়েলভ হচ্ছে সায়ানোকোবালামিন, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে ভিটামিন সি রয়েছে, ভিটামিন সি যার নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে আমরা প্রত্যেকেই জানি স্কারভি রোগ হয়, এটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে। তাহলে এখান থেকে আমার কি কি পড়তে হবে? আমাদের পড়তে হবে প্রত্যেকটা ভিটামিনের কেমিক্যাল নেম, তাও মাঝখানে কয়েকটা বাদ দিয়েছি। ভিটামিন এই পাইরিডক্সিন, বায়োটিন, ফলিক অ্যাসিড না পড়লে চলবে, এগুলো অতটা দেয় না যতগুলো, মানে অন্যগুলো যতটা ইম্পর্টেন্ট তবুও পড়ে রাখবে। আর প্রত্যেকটা ভিটামিনের অভাবে কোন রোগ হয় সেটাও কিন্তু দেখতে হবে। চলো এবার কয়েকটা উৎসেচক দেখবো, খুব ফেমাস ফেমাস উৎসেচক যেগুলো আমাদের পরিপাকে সাহায্য করে। প্রথমে আমাদের মুখ থেকে তো খাবার শুরু হয়, তো মুখের এই লালার সাথে থাকে টায়ালিন। লালা রসে থাকে টায়ালিন, এটা একটা শর্করা ভঙ্গক উৎসেচক বা অ্যামাইলয়েডকে ভেঙে দেয়, ঠিক আছে। আর কি থাকে? আর হচ্ছে আমাদের মনে রাখবে যে পাকস্থলিতে HCl থাকে। আর প্যানক্রিয়াস থেকে মানে অগ্নাশয় যেটা, সেখান থেকে হচ্ছে আমরা কি পাই? সেখান থেকে আমরা পাই ট্রিপসিন, প্রোটিন ভঙ্গক উৎসেচক। এছাড়া আরো পাই এর মধ্যে হচ্ছে লাইপেজ। লাইপেজ কি করে? এটা একটা লিপিড ভঙ্গক উৎসেচক। প্যানক্রিয়াস থেকে একটা ইনফরমেশন মনে রাখবে যে প্যানক্রিয়াসে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা কোষের সমষ্টি দেখতে পাওয়া যায়, মানে যেটাকে বাংলায় বলে
ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ, সেই ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জের মধ্যে থাকে হচ্ছে আমার বিটা সেল। এই বিটা সেল থেকে আমার ইনসুলিন তৈরি হয়। এই ইনফরমেশনটা মনে রাখতেই হবে, ঠিক আছে? চলো উৎসেচক দেখে নিয়েছি, এবার দেখবো আমরা সংবহন তন্ত্র সম্পর্কে। আচ্ছা, উৎসেচক শেষ করার আগে আরো কয়েকটা আমার ইনফরমেশন বলার আছে। সেটা হচ্ছে যে খাবার তো পরিপাক হয়ে যাওয়ার পর খাবারটা তো শোষণ করতে হবে, তো খাদ্যের শোষণ কোথায় হয়? খাদ্যের শোষণ হয় ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্রে আমার ভিলাই দেখা যায়। ভিলাইটা কি? আঙুলের মতো একটা স্ট্রাকচার। আঙুলের মতো প্রবর্ধক। বৃহৎদন্ত্র, বৃহৎদন্ত্রে কি হয়? বৃহৎদন্ত্রে জল শোষণ হয়। ঠিক আছে, ক্ষুদ্রান্তে পার্ট গুলো একটু লিখো, মানে এই ক্ষুদ্রান্তে কি কি অংশ দেখা যায়। বলতেই পারে যে ক্ষুদ্রান্তের নিচের কোনটা ক্ষুদ্রান্তের অংশ। তিনটে পার্ট দেখা যায়, সেটা হচ্ছে ডিওডিনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম। এটা হচ্ছে ক্ষুদ্রান্তে পার্ট। তারপরে শুরু হচ্ছে বৃহৎদন্ত্র। আমাদের মানে মানুষের তিন জোড়া লালা গ্রন্থি থাকে। এই লালা গ্রন্থির মধ্যে তো টায়ালিন উৎসেচক পেয়েছি, এছাড়া থাকে হচ্ছে লাইসোজাইম, যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আরো একটা ইনফরমেশন, শিশুদের দুধের দাঁতের সংখ্যা হচ্ছে 20টি, কিন্তু পরিণত মানুষের ক্ষেত্রে কতগুলো দাঁত থাকে সেটা হচ্ছে 32টি। ঠিক আছে, এই কটা ইনফরমেশন শুধু মনে রাখতে হবে। চলো, আমাদের এখানে পরিপাক তন্ত্র শেষ হচ্ছে, এরপরে শুরু হচ্ছে সংবহন তন্ত্র। সংবহন তন্ত্রে আমরা কি দেখবো? হৃৎপিণ্ড দেখবো, আর দেখবো হচ্ছে রক্ত সম্পর্কে। তো সংবহন তন্ত্র মেনলি আমি যেটা বললাম সেটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে। উদ্ভিদ দেহের সংবহন তন্ত্র কিন্তু কোষ কলা পড়ার সময় পড়েছি। তো উদ্ভিদ দেহে যে সংবহন তন্ত্রের মেল দুটো আমরা স্ট্রাকচার পড়েছিলাম, সেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম কি করে? জাইলেম জল পরিবহনে সাহায্য করে। ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম খাদ্য বা ফুড আর মিনারেলস শোষণে সাহায্য করে। শুধু এইটুকু ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে। প্রাণীদের ক্ষেত্রে কি দেখা যায়? প্রাণীদের ক্ষেত্রে রক্তে মেনলি রক্তকণিকা থাকে, প্লাজমা থাকে, আর হৃৎপিণ্ডও কিন্তু প্রাণীদের সংবহন তন্ত্রের পার্ট। রক্তের মধ্যে মেনলি কি কি দেখতে পাচ্ছি? রক্তকণিকা আর প্লাজমা। রক্তকণিকা তিন ধরনের হয়, এইগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে। কি কি? আরবিসি রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্তকণিকা, প্লেটলেটস বা অনুচক্রিকা। ডাব্লিউবিসির আবার দুটো ভাগ করা যায়, একটা হচ্ছে গ্র্যানুলার, একটা হচ্ছে অ্যাগ্রানুলার। গ্র্যানুলার বা দানাদার কোনগুলো? প্রথম যে তিনটে দেখতে পাচ্ছ, নিউট্রোফিল, ইউসোনোফিল আর বেসোফিল। আর লিম্ফোসাইট, মনোসাইট এগুলো হচ্ছে অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট। নিউট্রোফিল মনে রাখবে এটা ফ্যাগোসাইটোসিস করতে পারে। সব থেকে বেশি পরিমাণে যে ডাব্লিউবিসিটা থাকে সেটা হচ্ছে আমার এই নিউট্রোফিল। ইওসিনোফিল কি করে? ইওসিনোফিল হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন দেখায়।
বেসোফিল থেকে আমার হেপারিন নিঃসৃত হয়। হেপারিনের কাজ হচ্ছে রক্ত বাহের মধ্যে রক্ত কেন জমাট বাঁধে না, তার কারণ হচ্ছে বেসোফিল থেকে হেপারিন নিঃসৃত হয়, সেটাই আমার এই রক্ত বাহের মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না। আর হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট, এগুলো থেকে আমার আলটিমেটলি অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, এবার এইটা সব থেকে ইম্পর্টেন্ট, কোন সেল কতদিন বাঁচে? আচ্ছা, প্লেটলেটস এর কাজ হচ্ছে, অনুচক্রিকার কার্য হচ্ছে রক্ত জমাটে সাহায্য করে, কেটে গেলে যে রক্ত বেরোয় সেটা যাতে আর না বেরোয় সেই কাজটা করে হচ্ছে আমার প্লেটলেটস। কিন্তু রক্ত বাহের মধ্যে রক্ত কে জমাতে দেয় না বা জমতে দেয় না, সেটা হচ্ছে আমার হেপারিন। ঠিক আছে, এবার আরবিসি কতদিন বাঁচে? সবাই জানি 120 দিন। ডাব্লিউবিসি বাঁচে 1 থেকে 15 দিন। প্লেটলেটস বাঁচে 3 থেকে 10 দিন। হিমোসায়ানিন, আমরা যেমন হিমোগ্লোবিন পড়েছি, মানুষের দেখতে পাই, কেঁচো জোকের দেখতে পাই, পাখির দেখতে পাই, ব্যাঙের দেখতে পাই, তেমন হিমোসায়ানিনও হচ্ছে একটা রঞ্জক পদার্থ। সেটা কার দেখতে পাওয়া যায়? হিমোসায়ানিন দেখতে পাওয়া যায় চিংড়ি, কাঁকড়া এদের। এই জন্য এদের ব্লাডটা, মানে ব্লাড বলাটা ঠিক না, যে তরল পদার্থটা থাকে এদের মধ্যে সেটা একটু হালকা নীলাভ, হালকা সবুজ এই ধরনের হয়। মুক্ত সংবহন তন্ত্র কাদের দেখা যায়? পতঙ্গ, আর যেমন আরশোলা, এদের মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায় মানুষ, সরীসৃপ, এদের সবার দেখা যায়। এর সাথেও মনে রাখবে যেটা থেকে বেশি কোশ্চেন আছে সেটা হলো কেঁচো আর জোক, এদেরও কিন্তু বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। এবার ওয়ান লাইনার কিছু ফ্যাক্টস আমরা দেখব। সেটা কি কি? সেটা হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে ব্লাড সুগার লেভেল কতটা থাকা উচিত, বেশি হলেও ভালো না, কম হলেও ভালো না। তাহলে সব থেকে যে লেভেলটা সবসময় মেনটেন করা উচিত সেটা হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম প্রতি মিলিমিটার রক্তে। ঠিক আছে, সিরাম কোলেস্টেরল কত হওয়া উচিত? 150 থেকে 200 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার রক্তে। ব্লাড প্রেশার কত হওয়া উচিত? 80-120 mmHg। ব্লাড প্রেশার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? স্ফিগ ম্যানোমিটার। পালস রেট কত বা হার্ট রেট কত? 70 থেকে 72 বার প্রতি মিনিটে। লিউকোমিয়া হচ্ছে এক ধরনের ব্লাড ক্যান্সার যেখানে ডাব্লিউবিসির পরিমাণ অনেক বেড়ে যায়। আর মিনামাটা রোগ কেন হয়? মিনামাটা রোগ হচ্ছে পারদের পরিমাণ অনেক বেশি থাকলে সেটা হচ্ছে মিনামাটা রোগ। আরেকটা মনে রাখবে, মানে আরো দুটো মনে রাখবে, সেটা হচ্ছে ডিসলেক্সিয়া, সেটা হচ্ছে সীসা বা লেড যাকে বলে ইংরেজিতে। ইটাই সেটা হচ্ছে ক্যাডমিয়াম। আচ্ছা, পারদকে কি বলে? পারদকে বলে মার্কিউরি, তাই তো? মনে কি করে রাখবে দেখো, মানে আমি যেভাবে শিখেছি, মার্কিউরিতে এম আছে, মিনামাটাতেও এম আছে, তাহলে এটা মনে থেকে যাবে। ডিসলেক্সিয়া, সীসা, দন্তাশয়ের ওপর জোরটা বেশি পড়ছে, তাই সীসার বেশি থাকলে ডিসলেক্সিয়া হয়। ইটাই ক্যাডমিয়াম, মানে ট বা ড, এটার উপর জোরটা বেশি পড়ছে, তাই ইটাই রোগ কেন হয়? এটা হচ্ছে ক্যাডমিয়াম। পরিবেশ দূষণের ক্ষেত্রে এই জিনিসগুলো আবার পড়বে। এবার দেখে নেব হিউম্যান ব্লাড গ্রুপটা কিভাবে হয়। হিউম্যান ব্লাড গ্রুপের আবিষ্কর্তাকে? আবিষ্কর্তার নাম হচ্ছে কার্ল ল্যান্ড স্টেইনার।
কতগুলো গ্রুপ হয় আমাদের? আমাদের গ্রুপ হয় হচ্ছে 4টে, তাই তো? এ বি, এ বি, ও। এবার যাদের এ গ্রুপের রক্ত রয়েছে তাদের কোন অ্যান্টিজেনটা থাকে? তাদের মধ্যে অ্যান্টিজেন থাকে হচ্ছে এ। বি যাদের, তাদের হচ্ছে বি। এ বি তাদের হচ্ছে এ বি। আর যাদের হচ্ছে ও, তাদের মধ্যে কোন রকম অ্যান্টিজেন থাকে না। মনে থাকবে, এই লিস্টটা কিন্তু একটু প্র্যাকটিস করে নেবে। অ্যান্টিবডি কিরকম থাকে? অ্যান্টিবডি থাকে হচ্ছে এর মধ্যে অ্যান্টিবডি বি, বি এর মধ্যে এ, এ বির মধ্যে কোন রকম অ্যান্টিবডি থাকে না, আর ও এর মধ্যে কেবলমাত্র এ বি অ্যান্টিবডি থাকে। আরেকটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। এটা কোথা থেকে এসেছে? এটা হচ্ছে ওই রিসার্চ বানরের মধ্যে থেকে অ্যান্টিজেন ডি আবিষ্কারের মাধ্যমে এই রক্তটা আবিষ্কার হয়েছে। মানে কারো এ পজিটিভ হয়, কারো এ নেগেটিভ হয়, সেটা এখান থেকে পড়তে হবে। সার্বজনিক দাতা সেটা হচ্ছে ও, সার্বজনিক গ্রহিতা সেটা হচ্ছে এবি। সব থেকে রেয়ারেস্ট গ্রুপ বা সব থেকে রেয়ার গ্রুপ কোনটা? সেটা হচ্ছে আমার এ বি নেগেটিভ। এই ইনফরমেশন কটা কিন্তু মনে রাখতেই হবে যে কোনটার মধ্যে কে থাকে, কে ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন, পজিটিভ নেগেটিভ, এটার কনসেপ্টটা রিসার্চ বানর থেকে এসেছে। আর সার্বজনিক দাতা গ্রহিতা এগুলো তোমরা ছোট থেকেই পড়ে এসেছো, সেটা জানো। পরবর্তীতে দেখো হৃৎপিণ্ডের গঠনটা সম্পর্কে আমরা জানবো। গঠন সম্পর্কে বেশি কিছু জানবো না, শুধু কোন চেম্বার কোনটাকে কি বলে সেটা একটু দেখে নিই। যদি এটাকে আমি সহজ করে আঁকি তাহলে এইরকম দেখতে হবে যে 4টে চেম্বার থাকে। ওপরের দুটোকে বলা হয় অলিন্দ, নিচের দুটোকে বলা হয় নিলয়। এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, ঠিক আছে? এবার দেখো এই দুটোর মধ্যে অলিন্দ আর নিলয়ের মধ্যে থাকে হচ্ছে ত্রিপত্র কপাটিকা, ঠিক আছে? মানে ট্রাইক্যাপসিড ভালভ, এটা একটু মনে রাখতে হবে, ত্রিপত্র কপাটিকা। এই কোশ্চেনটাই বেশি দেয়। আর বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যে থাকে হচ্ছে দ্বিপত্র কপাটিকা। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিই ডান অলিন্দ ও ডান নিলয় কি পাচ্ছি? ত্রিপত্র কপাটিকা। বাম অলিন্দ বাম নিলয় দ্বিপত্র কপাটিকা। ডান নিলয় আর ফুসফুসীয় ধমনী, মানে এটা হচ্ছে ডান নিলয়, এখানে একটা অর্ধচন্দ্রাকার কপাটিকা দেখতে পাওয়া যায়। ডান নিলয় আর ফুসফুসীয় ধমনীর মাঝে থাকছে অর্ধচন্দ্রাকার কপাটিকা। আরো একটা পড়তে হবে, সেটা হচ্ছে বাম নিলয় ও মহাধমনী, এটাও সেম অর্ধচন্দ্রাকার
কপাটিকা। কপাটিকার কাজ কি? কপাটিকার কাজ হচ্ছে যাতে রক্ত একদিকেই যেতে পারবে, এই দিকেই যেতে পারবে, উল্টো দিকে এই দিক থেকে এই দিকে কিন্তু যেতে পারবে না, সেটাই হচ্ছে কাজ। তো এটা কিন্তু মনে রাখতে হবে যে কোথায় কোনটা দেখা যায়। এটা হচ্ছে বাম নিলয়, আর এখানে হচ্ছে থাকে আমার মহাধমনী, এর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে আমার অর্ধচন্দ্রাকার কপাটিকা। চলো কয়েকটা হার্ট রিলেটেড ডিজিজ আমরা এবার দেখব। কার্ডিওমায়োপ্যাথি কেন হয়? এটা হচ্ছে যখন হৃৎপিণ্ডে পেশির গোলযোগ থাকার জন্য যে ডিজিজটা হয় সেটা হচ্ছে আমার কার্ডিওমায়োপ্যাথি। হার্ট ফেলিয়ার, যখন হার্ট ঠিকমতো রক্ত সঞ্চালন করতে পারে না, তখন হচ্ছে হার্ট ফেলিয়ার। কার্ডিয়াক ডিসরিদমিয়াটা কি? হৃৎপিণ্ডের তো একটা ছন্দ আছে, তালে তাল মিলিয়ে এসে চলে, কিন্তু ঠিক মতো যদি কার্ডিয়াকের মানে হৃৎপিণ্ডের ছন্দ না থাকে তখন সেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক ডিসরিদমিয়া। যখন ছন্দ ঠিক থাকে না, এগুলো ইসিজিতে ধরা পড়ে ছন্দ ঠিক না থাকলে। মায়োকার্ডিটিস কি? যখন হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়ামে ইনফ্লামেশন হয় বা প্রদাহ ব্যথা হয়, তখন সেটাকে বলা হচ্ছে মায়োকার্ডিটিস। পরে কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর আমরা গমনাঙ্গ দেখবো, আমরা সংবহনতন্ত্র পর্যন্ত ওইটুকুই পড়বো। এবার দেখবো একটু চলন গমন অব্দি। এবার চলন গমনে সেরকম কিছু থাকে না, শুধু থাকে যে কোন প্রাণীর কোন গমনাঙ্গটা আছে সেটা একটু দেখতে হবে। অ্যামিবা, অ্যামিবার কি দেখতে পাওয়া যায়? অ্যামিবার দেখতে পাওয়া যায় ক্ষণপদ বা সিউডোপোডিয়া। এটা আমরা এর আগের দিনের ক্লাসেও দেখেছি, সিউডোপোডিয়া। ইউগ্লিনা ব্যাকটেরিয়ার কি থাকে? ফ্ল্যাজেলা। প্যারামিসিয়ার সিলিয়া। জোকের থাকে চোষক অঙ্গ। মাছের কি থাকে? মাছের থাকে হচ্ছে পাখনা। আর কি থাকে? মায়াটম পেশি। তাহলে এখান থেকে আরো একটা কোশ্চেন পেয়ে গেলাম, মায়াটম পেশি কাদের থাকে? সেটা হচ্ছে মাছের থাকে। তিমি মাছের কি থাকে? তিমি মাছের থাকে হচ্ছে ফ্লিপার। ফ্লিপারের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গা যায়। কেঁচোর থাকে সিটি। তারা মাছের থাকে টিউবফিট বা নালীপদও বলে। বাদুর চামচিকার কি থাকে? প্যাটাজিয়াম। শামুকের থাকে মাংসল পদ। দেখেছি তো যে শামুকের পেটের ওপর ভর দিয়ে চলে, একটা মাংসের মতো অংশ থাকে, সেটাকে মাংসল পদ বলে। মানুষের তো দ্বিপদ গমন দেখা যায়, কারণ মানুষ দু পায়ে হাঁটে। আচ্ছা, এখান থেকে এটা মনে পড়লো কোয়েশ্চেন যে মানুষের দৃষ্টি কিরকম, এক নেত্র দৃষ্টি না দ্বিনেত্র দৃষ্টি? মনে রাখবে মানুষের দৃষ্টি হচ্ছে দ্বিনেত্র। দ্বিনেত্র মানে দুটো চোখ দিয়ে মানুষ একটাই জিনিস দেখে, একটা জিনিসকেই ফোকাস করে। যেমন আমার সামনে একটা মনিটর রাখা আছে, আমি কিন্তু ওই দুটো চোখ দিয়ে মনিটরটাকেই দেখছি, ঠিক আছে? তাহলে মানুষের দৃষ্টি হচ্ছে দ্বিনেত্র। লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে, আচ্ছা লিগামেন্টটা হচ্ছে একটা প্রোটিন, হ্যাঁ, হাড়ের যোগসূত্র, মানে একটা হাড়ের সাথে আরেকটা হাড়কে যোগ লাগাতে, একসাথে জয়েন্ট করতে কাজে লাগে লিগামেন্ট। আর টেন্ডন কিসে কাজ করে? হাড়ের সাথে মাংসপেশি বা পেশি এটাকে অ্যাটাচ করতে কাজে লাগে হচ্ছে আমার টেন্ডন। তাহলে এখান থেকে আমরা প্রচুর প্রশ্ন পেয়ে গেছি, যেগুলো এক্সাম পার্সপেক্টিভের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, একটা কিছু কিন্তু ছাড়া যাবে না। এবার দেখবো কিছু সুপারলেটিভ দেখবো, আর সাথে সাথে কোনটা কি রয়েছে সেটাও দেখে নেব, মানে কোনটা ছোট কোনটা বড় এটা এবার দেখবো। সবচেয়ে বড় অস্থির নাম প্রত্যেকেই জানি আমরা, সবচেয়ে বড় অস্থি হচ্ছে আমার ফিমার। কোথায় থাকে? ফিমার হচ্ছে পায়ে থাকে, পায়ের থাইয়ের মধ্যে
যে সব থেকে বড় অস্থিটা রয়েছে সেটা হচ্ছে আমার ফিমার। সবচেয়ে ছোট অস্থি কি? এটা হচ্ছে পায়ে থাকে। সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টেপিস। স্টেপিস হচ্ছে কোথায় থাকে? কানে। সবচেয়ে বড় পেশি সার্টোরিয়াস। আর সব থেকে শক্তিশালী পেশি কোনটা? সেটা হচ্ছে জিভ, সব থেকে শক্তিশালী। সবচেয়ে ছোট পেশি হচ্ছে সিলিয়ারি পেশি। অস্থিতে কোন তরল থাকে? অস্থিতে যে তরল থাকে তাকে বলে সাইনোভিয়াল তরল। আর অস্থি সন্ধির মধ্যে বিভিন্ন রকম সন্ধি হয়, মানে একটা হাড় আরেকটা হাড়ের সাথে কিভাবে যুক্ত থাকে, সেটা কি ধরনের দেখতে হয় সেই হিসেবে কিন্তু অনেক রকমের সন্ধি হয়। তার মধ্যে কবজা সন্ধি দেখা যায়, মনে রাখবে, হাঁটুতে। হাঁটুতে থাকে কবজা সন্ধি। ঠিক আছে, এবার দেখে নেব আমরা বিভিন্ন রকমের রেচন পদার্থ। আমরা চলন গমন সম্পর্কে দেখে নিলাম একটি স্লাইডের মধ্যে। এবার দেখব রেচন পদার্থ। রেচন পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে এক রকমের হয়, প্রাণীর ক্ষেত্রে অন্য রকমের হয়। আর প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোয়েশ্চেন তৈরি হয়। প্রথমত হচ্ছে নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন যুক্ত, CO2 যুক্ত, এই হিসেবে ভাগ করতে পারি। কোনটা কি এরকম করে কোয়েশ্চেন দিতে পারি। তাহলে নাইট্রোজেন বিহীন কোনগুলো? সেগুলো হচ্ছে গদ, রজন, তরুক্ষী, এগুলো হচ্ছে আমার N2 বিহীন। N2 যুক্ত কোনগুলো? N2 যুক্ত হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো সব হচ্ছে আমার N2 যুক্ত। আর কি রয়েছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত, যেমন হচ্ছে আমার ট্যানিন। আর কি রয়েছে? কার্বন ডাই অক্সাইড। কারণ আমরা যখন নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছি, সেটা একটু রেচন পদার্থের মতো বেরোচ্ছে, তাই কার্বন ডাই যুক্ত, মানে সরি, কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে ট্যানিন আর CO2। তাহলে এগুলো হচ্ছে এক এক ধরনের আমাদের বিভিন্ন রকমের রেচন পদার্থ। তার মধ্যে যেটা প্রথমের দিকে পড়লাম, গদ, রজন, তড়িৎক্ষর, এগুলো সব হচ্ছে বেশিরভাগই আমাদের উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে উদ্ভিদে কোন রকম কিন্তু রেচন অঙ্গ নেই। মানুষের রেচন অঙ্গ কি? মানুষের রেচন অঙ্গ হচ্ছে কিডনি। সিস্টোলিথ কি? সিস্টোলিথ এক ধরনের কোষ, যেটা দিয়ে তৈরি হয় লিথোসিস্ট নামক কোষ দিয়ে সিস্টোলিথ তৈরি হয়। ঠিক আছে, কাদের দেখা যায়? এটা হচ্ছে বট গাছে, রাবার গাছে দেখা যায়। এই কোষগুলো কি করে? রেচন পদার্থ বের করতে সাহায্য করে। র্যাফাইট কাদের দেখা যায়? র্যাফাইট দেখা যায় ওল কচু। এরকম ভাবে প্রশ্ন দেবে যে র্যাফাইট কাদের মধ্যে দেখা যায়। র্যাফাইট কি? এক ধরনের কোষ যেখান থেকে আমাদের রেচন পদার্থ নির্গত হয়। সিলিকা দেখা যায় ইকুইজিটাম। রজন বা এটাকে বলা হয় রেজিন। রেজিন কোথায় দেখা যায়? কার থেকে পাই আমরা? পাইন গাছ থেকে। তরুক্ষীর বিভিন্ন কাটা জাতীয় গাছ, যেমন ফণিমনসা গাছকে দেখবে ভাঙলে একটু দুধের মতো অংশ বেরোয়, সেটাই হচ্ছে তরুক্ষী। যেমন হচ্ছে ফণিমনসা বা ক্যাকটাস জাতীয় গাছে দেখা যায়। গদ, বাবলা, শিরীষ, ট্যানিন। ট্যানিন পাওয়া যায় চা থেকে। আচ্ছা, এটা হবে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড যেমন হচ্ছে সাইট্রিক অ্যাসিড, লেবুতে থাকে।
টার্টারিক অ্যাসিড তেঁতুলের মধ্যে থাকে। এগুলো হচ্ছে আমাদের রেচন পদার্থ। পেঁপে গাছের তরুক্ষীরের নাম হচ্ছে প্যাপাইন। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখবে। এই স্লাইড থেকে প্রত্যেকটা জিনিসই মনে রাখতে হবে যে কার কোনটা রেচন পদার্থ। এবার খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক এমসিকিউ কিন্তু তৈরি হয়। এখানে আমরা দেখব বিভিন্ন উপক্ষারের নাম। এই জায়গাটা দেখতে হবে না যে উৎপত্তি বা অবস্থান কোথায়, কিছু কিছু দেখবো, অলরেডি এটা আমরা আগের ক্লাসেও পড়েছি। আর কোনটা কোন অর্থনৈতিক গুরুত্ব সবকিছু দেখবো না, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে আর আসতে পারে সেগুলো দেখবো। রেসার পেন, আমরা প্রত্যেকের আগের দিনের ক্লাসে রেসার পেন সম্পর্কে দেখেছি। সেটা হচ্ছে রেসার পেন থেকে পাচ্ছি আমরা সর্পগন্ধা থেকে, সর্পগন্ধা গাছের মূল থেকে আমরা পাই। কাজ কি? রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কুইনাইন কোথা থেকে পাই? শিংকোনা গাছের ছাল থেকে। বলেছিলাম শিংকোনা গাছ সব থেকে বেশি কোথায় চাষ হয়? দার্জিলিং এর মাংপুতে। ম্যালেরিয়া চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, এটা তো মনে রাখতেই হবে। মরফিন আফিং গাছ থেকে পাওয়া যায়, অনেকে এটা থেকে নেশাও করে। বিশেষ করে যন্ত্রণা উপশমে কিন্তু ওষুধ হিসেবেই ব্যবহৃত হয়, কিন্তু গাঢ় নিদ্রার জন্য অনেকে খারাপ কাজের জন্য ব্যবহার করে। ডাটুরিন, ধুতুরা নাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ডাটুরিন বা ধুতুরা হাঁপানি রোগের ওষুধ থেকে পাওয়া যায়। এর মধ্যে আমরা তিনটে কিন্তু এর আগের ক্লাসেও পড়েছি, তাহলে এখানে আমাদের রিক্যাপ হয়ে যাচ্ছে। এফিড্রিন, এটাও পড়তে অত হবে না, তবুও জেনে রাখবে যে এফিড্রিন শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগের থেকে পাওয়া যায়। নিকোটিন, এটা তো আমরা সবাই জানি, তামাক গাছের পাতায় থাকে, মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়, স্নায়ুতন্ত্রের উত্তেজক হিসেবে ব্যবহৃত হয়। এমনকি কফি হোক বা ক্যাফাইন হোক, কোকেন হোক, এগুলো কিন্তু স্নায়ু উত্তেজক হিসেবে ব্যবহার করা হয়। এমিটিন পড়তে হবে না, স্ট্রিকনিনটা পড়বে। স্ট্রিকনিন হচ্ছে পেটের ব্যথা স্নায়ু উত্তেজক ওষুধ হিসেবে পড়তে হয়। আমি স্ট্রিকনিনের নাম মানে কিছুদিন, 1 বছর আগে পর্যন্ত জানতাম না, একটা গল্পে প্রথম শুনেছিলাম যে স্ট্রিকনিন বলে কিছু হয়। তো এখানে আবার দেখলাম যে না, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে স্ট্রিকনিন ন্যাক্স ভূমিকা বা কুচিলা গাছের বীজে পাওয়া যায়, পেটের ব্যথা স্নায়ু উত্তেজক হিসেবে ব্যবহার করা হয়। কোকেন, কোকেন হচ্ছে কোকা থেকে পাওয়া যায়, যন্ত্রণা উপশমে। আগে কি করা হতো, যখন প্রথম প্রথম কোকা কোলা তৈরি হয়, তো তখন তার মধ্যে কোকেন মিশানো হতো। তো সেই সময় জানা যায়নি, মানে মানুষজন জানতো না যে কোকেন একটা নেশার দ্রব্য। পরবর্তীতে যখন জানা গেল যে না, কোকেন হচ্ছে নেশার দ্রব্য, এটা মেশানো যাবে না, তখন কোকা কোলা কি করলো, কোকা কোলা ক্যাফেইনে শিফট করে গেল। দেখবি যে কোকা কোলার ওই ইনগ্রিডিয়েন্ট লিস্টে দেওয়া থাকে ক্যাফেইন থাকে, কোক বা কোকেন থাকে না। ক্যাফিন, ক্যাফিন তো আমরা জানি কফি থেকে পাওয়া যায়, যন্ত্রণা উপশমে হয়, মস্তিষ্ক সক্রিয়তা। অনেকেই বলে ব্ল্যাক কফি খেলে একটু চাঙ্গা হয়ে যায় বা সতেজ হয়ে যায়, তাহলে এই যে মস্তিষ্ক সক্রিয়তা বা আমেজ ভাব, এটা কেন হয়? সেটা হচ্ছে ক্যাফিন খেলে আসবে। অ্যাট্রোপিন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, বেলেডোনা থেকে পায়, চোখের মণিকে বড় করে দিতে এটা মেইনলি কাজ করে। এই কাজটা বেশি মনে রাখবে যে চোখের মণিকে বড় করে দিতে কাজ করে। আর আর বাকিগুলো ইম্পর্টেন্ট নয়, তো যেগুলো দাগ দিয়েছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো জাস্ট একবার দেখে রাখবে তাহলেই হবে। চলো, আর দুটো স্লাইড রয়েছে, সেটা হচ্ছে এবার দেখবো যে প্রাণী দেহের কিছু গুরুত্বপূর্ণ রেচন পদার্থ আর সেগুলো কোথা থেকে হয়। অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে দেহকোষে হয়। এই জায়গাটা মনে রাখবে যে আমাদের মূত্র ও ঘামের মাধ্যমে এটা কিন্তু অল্প করে বেরোয়, এমনকি ঘামের মাধ্যমে ত্বক থেকেও কিন্তু কার্বন ডাই অক্সাইডও বেরোয়। কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাস বায়ুর সাথে বেরিয়ে যায়। ইউরিয়া, মেন হচ্ছে আমাদের মানুষের রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। ইউরিয়া যকৃতে তৈরি হয়, মেনলি মূত্রের মাধ্যমে কিন্তু আমাদের এই ইউরিয়াটা বেরিয়ে যায়। যকৃত থেকে মনে পড়লো অর্নিথিন সাইকেল, অর্নিথিন সাইকেল বা অর্নিথিন চক্র, কোরে চক্র, এগুলো কোথায় দেখা যায়? এগুলো সব হচ্ছে আমার যকৃতে হয়, এগুলো এই রেচন পদার্থের সাথে কিন্তু লিঙ্ক। তো এই সাইকেল দুটো যকৃতের মধ্যে হয়, এটা মনে রাখবে। কিটোন বডি হচ্ছে মূত্রের মাধ্যমে হয়। বিলিরুবিন, বিলিভার্ডিন হচ্ছে আমার যকৃত থেকে তৈরি হয়, মলের মাধ্যমে নির্গত হয়। আর পিত্ত কোথায় তৈরি হয় মনে রাখবে, পিত্ত তৈরি হয় যকৃতে, কিন্তু
পিত্ত সঞ্চিত থাকে পিত্তাশয় বা গল ব্লাডারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খাতার মধ্যে নোট করে নেবে। এবার লাস্ট, যে বিভিন্ন ধরনের যে আমাদের প্রোটিন আছে, গ্লুকোজ আছে, সেগুলোর জন্য কি রোগ হয় না রোগ হয় এটা একটু দেখে নেব। ঠিক আছে, যদি যখনই দেখবে উড়িয়া শব্দটা আছে শেষে, তখনই জানবে যে এটা টয়লেটের সাথে বাথরুমের সাথে মানে মূত্রের সাথে কোনো একটা যোগ আছে। যেমন দেখো গ্লুকোজ, যদি রক্তে মানে আমাদের মূত্রের মধ্যে যদি গ্লুকোজ বেরোয় তাহলে তখন তাকে বলা হচ্ছে গ্লুকোসুরিয়া। জেনারেলি কি হয়, যখন আমরা কি দেখলাম যে 80 থেকে 120 mg মধ্যে এটা থাকলে নর্মাল, এর বেশি হয়ে গেলে হচ্ছে আমার মধ্যে ডায়াবেটিস মিলিটাস হচ্ছে। কিন্তু যখন এটা পেরিয়ে গিয়ে 180 হয়ে যাবে তখন আমার কিডনি কি করবে, মূত্রের মাধ্যমে এক্সেস গ্লুকোজটাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে, তাই এটাকে বলা হচ্ছে গ্লুকোসুরিয়া। প্রোটিন যদি মূত্রের মাধ্যমে বের হয় তাহলে তাকে বলা হচ্ছে প্রোটিনুরিয়া। নর্মাল মাত্রা কি 20 থেকে 80 mg। ন্যাচারালি মূত্রের মধ্যে কোনো রকম প্রোটিন থাকে না। ঠিক আছে, অ্যালবুমিন যদি থাকে অ্যালবুমিনুরিয়া, কিটোন বডি থাকলে কিটোনুরিয়া। ডায়াবেটিস রোগেও কিটোন বডির কিন্তু নির্গত হয়। ফ্যাট থাকলে লিপিউরিয়া, রক্ত এটা মনে রাখবে বেশি। হিমাচুরিয়া, অনেক ক্ষেত্রে আমাদের জেনিটালিয়াতে ইনফেকশনের কারণে হিমাচুরিয়া হয়। হিমোগ্লোবিন বেরোলে হিমোগ্লোবিনুরিয়া, ল্যাকটোজ বেরোলে ল্যাকটোসুরিয়া, গ্যালাক্টোজ থাকলে গ্যালাক্টোসুরিয়া, বিলুরুবিন বিলুভার্ডিন এটা কখন হয়, যখন জন্ডিস রোগী হয় তখন কিন্তু এই মূত্রের মধ্যে বিলুরুবিন বিলুভার্ডিনটা বেশি থাকে। এই কারণে বিলুরুবিন বিলুভার্ডিন থাকার জন্য কিন্তু আমাদের মল হলুদ রঙের হয়। জন্ডিস হলে এগুলোর পরিমাণ বেড়ে যায়, তো বেড়ে গেলে পুরো শরীরটাই সেই কারণে হলুদ রঙের দেখায়। তাহলে আজকের ক্লাসে আমরা পরিপাক সম্পর্কে দেখলাম, রেচন পদার্থ দেখলাম, সংবহন তন্ত্র দেখলাম, আর কি দেখলাম, চলন গমন সম্পর্কে দেখলাম। তাহলে বিভিন্ন রকম তন্ত্রসমূহে আজকে কিছুটা পড়েছি। আর তোমাদের রয়েছে স্নায়ুতন্ত্র, হরমোন, এটা আরো একটা ক্লাসে করাবো। আর একটা ক্লাসে করাবো তোমাদের অভিযোজন, পরিব্যক্তি মানে এভলিউশন, অ্যাডাপ্টেশন এইগুলো সম্পর্কে। তাহলে আজকের ক্লাস এত দূরই থাকলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। আর রিভিশন কিন্তু দিতে থাকবে, রিভিশন না দিলে চলবে না। আর খুব ভালো করে পড়াশোনাটা করো। খুব শীঘ্রই কিন্তু যেহেতু দেখলে যে অলরেডি আমাদের মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, যারা চাইছো করতে পারো। আর খুব তাড়াতাড়ি কিন্তু এরপরে প্রত্যেকটা এক্সামের নোটিফিকেশন চলে আসবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে।